ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বললেন রাশেদ খান। তারেক রহমান দেশে ফিরবেন কবে জানাবেন মির্জা ফখরুল ইসলাম। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির ৩ কর্মকর্তা অন্তর্ভুক্ত। পিআর মানে পাবলিক রিলেশন বললেন সালাউদ্দিন। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলছে, ৪৩৮ স্থানে মরণাস্ত্র ব্যবহার করবেন ৫০ জেলায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বললেন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করছে বলে অভিযোগ তার। মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন। এমন পুনর্গঠন দায়িত্ব নিক, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? এসব স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকায় ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারে বরাদ্দ দিয়ে কথা বলা হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য গণমাধ্যম আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা সমালোচনা। লন্ডনে বৈঠকের পর থেকেই আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। দলীয় সূত্রে বলছেন, তিনি কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি নির্ধারণ হবে। তিনি বললেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। নেতাকর্মীরা আশাবাদী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান। এ নিয়ে তুলমুল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি চলছে। এরই মধ্যে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন। বিএনপি সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বললেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল হিসেবে মানুষ নির্বাচন চায়। জনগণ নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমে আওয়ামী লীগের দিনের রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহিন বললেন, সবাই চাই ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হোক। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে দেশে শান্তির দিকে যাবে। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র অবস্থানরত তারেক রহমান গত ১৭ বছর ধরে ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় রয়েছে এবং দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তবে আসন্ন নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ উৎসাহ দেখা গিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের ইসি ৩ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজমুল কবির এ চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, বিতর্কিত গত ৩ জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনের ৩ কর্মকর্তাকে সংযুক্ত করছেন ইসি। আগে ৪ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন ইসি। এদের মধ্যে ৩ জনের দপ্তর পরিবর্তন হওয়ার অন্য ৩ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো। প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। তাদের পরিবর্তে এই তদন্ত কমিশনের কাজ করবেন উপসচিব মোহাম্মদ আব্দুল মনির সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মোহাম্মদ হেলাল উদ্দিন খান। পিআর পদ্ধতিকে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতির বিরাজমান করে উল্লেখ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, যা জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সালাউদ্দিন একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বললেন, পিআর পদ্ধতি হচ্ছে এমন একটা পার্লামেন্ট রেস্টলেশনস পদ্ধতি, যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীলতা পরিস্থিতি বিদ্যমান থাকে। এসব সময়ের জন্য কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া সুষ্ঠু প্রতিক্রিয়ার কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি ঝুলন্ত
ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। সালাউদ্দিন আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সম্মেলনের রাজনীতি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাইও না, করবেও না। এক বিএনপি নেতা বলেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা সম্ভবত প্রার্থীরাও এক জনগণ ভোটের গণসংযোগ আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে দেশের ৪১ জেলায় ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড চলছে। ৫০-এর বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মরণাস্ত্র। জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে এ মন্তব্য জানান তিনি। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করেন এই তদন্ত কর্মকর্তা। এদিনে বেলা 11:30টায় তৃতীয় দিনের মতো ৫৪তম সাক্ষী হিসেবে আওয়ামী লীগের স্বাক্ষর গ্রহণ শুরু হয়। জবানবন্দির এক পর্যায়ে তিনি বলেন, গত বছর জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড চলছে। ৫০টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করছেন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী। এ সময় ট্রাইব্যুনাল বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ড ও নৃশংসতা চলন্ত এমন বন্ধে আসামিরা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা আপনিও কিন্তু তদন্তে পেয়েছেন। জবাবে সাক্ষী আলমগীর বলেন, না, জুলাই গণ অভ্যন্তরে সংগঠিত হত্যাকাণ্ড নৃশংসতা বন্ধ করার জন্য আসামিরা কোনো পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে যারা হত্যা, গুম, জখম করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত জুলাই আন্দোলন সহ গত ১৫ বছরে খুন, গুম, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনের পক্ষ শুনানি করছেন প্রসিকিউটর মিজানুর রহমান ও গাজী এস.এম. তামিম। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালান সহ অন্যরা। ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন আলমগীর। জবানবন্দিতে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন। একই সঙ্গে নিজের জব্দ করা জুলাই আন্দোলনের নৃশংসতা নিয়ে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন প্রদর্শিত হয় ট্রাইব্যুনালে। এছাড়াও গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এমনটি জুলাই আগস্টে ছাত্র জনতার উপর ৩,৫,০০০ গুলি ছোড়া হয়েছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি। এদিকে আজও ৫৪তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এদিকে বিবিসি, আল জাজিরা ও আমার দেশে প্রচারিত প্রমাচ্যচিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রথম দিনের মতো জবানবন্দি দেন এই তদন্ত কর্মকর্তা। ওই দিন তার জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়। এসব ভিডিওতে জুলাই আগস্টে নির্মমতা ফুটে উঠেছে। তদন্ত কর্মকর্তা আওয়ামী লীগের স্বাক্ষর গ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এরপরই শুরু হবে যুক্তিতর্ক। ২৪ সেপ্টেম্বর মামলায় ২২তম দিনের স্বাক্ষর গ্রহণ জেরা শেষ হয়। পরবর্তী স্বাক্ষর গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওই দিন সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর পারভিন হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নাম্বারের সিডিআর বা কল ডিটেইল রেকর্ড জব্দ করেন পারভিন জোহা। স্বাক্ষর গ্রহণ শেষে তিনি ৫টি অডিও কথোপকথন সম্মিলিত ৩টি সিডি ট্রাইব্যুনাল দাখিল করেন। এরপরে সেসব ফোনালাপ শোনানো হয়। গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠায়। এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠায়, জব্দ তালিকা ও দলিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকায় বিবরণ ২,৭২৪ পৃষ্ঠায়। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা।